রোভিং ফ্রেমের ফিড ম্যাটেরিয়াল হচ্ছে ড্রোন স্লাইভার। তো মেশিনের পিছনে আমরা দেখতে পাচ্ছি এক গাদা ড্রোন স্লাইভার বসানো। সামনে এসে ড্রাফট হয়ে এই যে রোভিং হয়ে বের হয়ে যাচ্ছে, এই চিকন চিকন রোভিং, চিকন চিকন রোভিং। একটা স্লাইভার থেকে একটা রোভিং পাওয়া যাবে। এই রোভিং প্যাকেজ গুলিকে দেখানো হয়েছে একটু আগেই, রোভিং এর ববিন। স্লাইভার ঢুকে রোভিং হয়ে চিকন হয়ে বের হয়ে গেল। এই রোভিং ববিনে পেঁচায় ফেলা হচ্ছে। এটা হচ্ছে আমার ডেলিভারি প্যাকেজ, রোভিং ববিনের প্যাকেজ হচ্ছে এটা। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের প্রাথমিক পরিচিতি। সোজা কথায় যেটুকু আমাদের দরকার ছিল মূলত সেটা হচ্ছে যে এই যে আমরা দেখলাম রোভিং ববিন। তো এই ক্ষেত্রে রোভিং ফ্রেমের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে ফিড ম্যাটেরিয়াল কিন্তু এখানে আমাদের হচ্ছে ড্রোন স্লাইভার এবং ডেলিভারি ম্যাটেরিয়াল হচ্ছে রোভিং ববিন। তাহলে রোভিং ফ্রেমের ফিড ম্যাটেরিয়ালের নাম কি বলে ফেলো। ড্রোন স্লাইভার। জি, ড্রোন স্লাইভার। আর ডেলিভারি ম্যাটেরিয়ালের নাম কি? রবিন। জি, রোভিং। রোভ ফাইবার না স্যার? না, রোভিং। রোভিং স্যার, হ্যাঁ। হ্যাঁ, আর যেই মেশিনে রোভিং বানানো হয় সেই মেশিনের নাম হচ্ছে এই যে রোভিং ফ্রেম। রোভিং ফ্রেম। জি, যে মেশিনে রোভিং সিমপ্লেক্স বানানো বল হয়। না স্যার? আবার বলো। স্যার মেশিনটা রুবিন ফ্রেম না? হ্যাঁ, মেশিনের নাম রোভিং ফ্রেম, সিমপ্লেক্সও বলে, সিমপ্লেক্স বলে, ফ্লাই ফ্রেম বলে। জি স্যার। ঠিক আছে, তো রোভিং ফ্রেম। তো এখন এটা আমরা দেখা শুরু করি পিছনের দিকে, এটা মেশিনের সামনের দিকে, এজন্য রোভিং ববিন। এই যে মেশিনে রোভিং ববিন দেখানো আছে, অনেকগুলো রোভিং ববিন। কতগুলি রোভিং ববিন একসাথে পাওয়া যায়? এখনকার সময় ন্যূনতম হচ্ছে 120টা রোভিং ববিন এক মেশিন থেকে একসাথে পাওয়া যায়। আর কোনো মেশিনে অবশ্য 160টাও হয়, আবার 220ও হয়, নির্ভর করে আর কি। তো সাধারণত 120। তো এখানে হচ্ছে মেশিনের সামনের দিক, আর ড্রোন স্লাইভার গুলি কিন্তু দেয়া আছে হচ্ছে ড্রোন স্লাইভার গুলি মেশিনের পিছনের দিকে। এই জন্য এখান থেকে আমরা ড্রোন স্লাইভার দেখতে পাচ্ছি না। ড্রোন স্লাইভার গুলি মেশিনের পিছনের দিকে বসানো। আচ্ছা, এই কথাটা বলে ফেলছি যে হচ্ছে স্লাইভারের ক্যান হচ্ছে ফিড ম্যাটেরিয়াল। হ্যাঁ, ফিড ম্যাটেরিয়াল হচ্ছে স্লাইভার, আর ক্যান হচ্ছে স্লাইভারের প্যাকেজের নাম, যেই যে বাক্সটার ভিতরে স্লাইভার রাখলাম। আর রোভিং ফ্রেমে ডেলিভারি ম্যাটেরিয়াল হচ্ছে রোভিং, এই হাতে যে চিকন ধরা রোভিং, আর প্যাকেজটার নাম হচ্ছে রোভিং ববিন, প্যাকেজের নাম। ববিন, ববিনের মধ্যে রবিন করছে। জি। কি কাজ করে একটা রোভিং ফ্রেম? মূলত তিনটা কাজ করে। প্রথমটা হচ্ছে অ্যাটেনুয়েশন অফ স্লাইভার, অর্থাৎ সে স্লাইভারকে ড্রাফট দেয়। ড্রাফট মানে নিশ্চয়ই আমাদের মনে আছে রিডাকশন অফ মাস পার ইউনিট লেংথ। সে হচ্ছে কিছু পরিমাণ ড্রাফট দেয়। তো ড্রাফট দিয়ে হচ্ছে স্লাইভারটাকে চিকন করে রোভিং এ পরিণত করে, এটা হচ্ছে তার প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে ইনসারশন অফ টুইস্ট, অর্থাৎ সে সামান্য পরিমাণ টুইস্ট দিবে। আচ্ছা, আজানের একটা বিরতি নিচ্ছি আমি, আজান শেষে আবার শুরু করি।
তো প্রথম যেটা ছিল অ্যাটেনুয়েশন অফ স্লাইভার, অর্থাৎ হচ্ছে স্লাইভারকে ড্রাফট দিয়ে রোভিং এ পরিণত করা। দ্বিতীয় হচ্ছে ইনসারশন অফ টুইস্ট, অর্থাৎ কিছু পরিমাণ তার মধ্যে টুইস্ট দিয়ে দেওয়া। ইন অর্ডার টু হোল্ড দ্য ফাইবারস টুগেদার, অর্থাৎ সামান্য পরিমাণ টুইস্ট দিব। আমাদের মনে আছে নিশ্চয়ই টুইস্ট দেওয়ার জন্য আমরা যেই টুইস্টের পরিমাণটা বোঝার জন্য আমরা যে টার্মটা ব্যবহার করি, ওটা ছিল হচ্ছে টিপিআই, টুইস্ট পার ইঞ্চ। যেমন ধরা যাক অ্যাভারেজে একটা ইয়ার্নের মধ্যে টিপিআই যদি হয় অ্যারাউন্ড 20 এর আশেপাশে ইয়ার্নে, সেই জায়গায় রোভিং এর মধ্যে টিপিআই থাকে মাত্র 1 এর আশেপাশে, 0.9, 1, 1.1, 1.2 এরকম থাকে আর কি তাদের টিপিআই এর মানটা। তো আশা করি বুঝতে পারছো যে হচ্ছে খুব অল্প পরিমাণ হচ্ছে টুইস্টের মধ্যে থাকবে। 3 নাম্বারটা হচ্ছে ওয়াইন্ডিং অফ রোভিং ইন এ সুইটেবল প্যাকেজ, অর্থাৎ আমার যে রোভিং সেই রোভিংটাকে আমি হচ্ছে একটা প্যাকেজের মধ্যে নিয়ে আসবো। অর্থাৎ এই যে রোভিং যেটা বের হয়ে আসলো, এটারে সুন্দর করে এরকম একটা রোভিং ববিনের মতো সুন্দর একটা প্যাকেজের মধ্যে তাকে নিয়ে আসা। তাহলে ৩টা কাজ পাওয়া গেল। একটা হচ্ছে ড্রাফট করতে হবে স্লাইভারকে, স্লাইভারকে ড্রাফট করে রোভিং বানাইতে হবে, চিকন করতে হবে। দ্বিতীয় কাজ হলো দ্বিতীয় কাজ কি বলতো? টুইস্ট দেয় স্যার। হ্যাঁ, টুইস্ট দেওয়া। তাকে কিছু টুইস্ট দেওয়া পরিমাণ স্যার। টুইস্ট দিতে হবে এবং স্লাইটলি, খুব অল্প পরিমাণ। বেশি দিলে আবার সমস্যা আছে। কি সমস্যা পরে জানবো। কিন্তু বেশি দিলেও সমস্যা। আর ৩ নম্বর কাজ হচ্ছে ৩ নম্বর কাজ কি? স্যার ওয়াইন্ডিং করা। হ্যাঁ, ওয়াইন্ডিং করা। অর্থাৎ একটা সুইটেবল প্যাকেজের মধ্যে আমার রোভিংকে নিয়ে আসতে হবে। মূলত এই বেসিক এই ৩ টা লাইন দিয়ে আমরা একটা রোভিং ফ্রেমের বেসিক কাজগুলিকে প্রকাশ করতে পারি। শর্টকামিংস, আমাদের রোভিং ফ্রেমের হচ্ছে কিছু সীমাবদ্ধতা আছে। যেমন ১ম সীমাবদ্ধতা যেটা, সেটা হচ্ছে produces irregularity in the material due to drafting, অর্থাৎ আমরা এই যে রোভিং ফ্রেমে স্লাইভার থেকে রোভিং তৈরি করার জন্য যে ড্রাফট দেওয়ার প্রয়োজন পড়ে, এই ড্রাফটের ফলে আমাদের কিন্তু ইভেননেস নষ্ট হয়। এটা কিন্তু আমাদের পুরান কথা। আমরা যদি স্পিনিং এ আমরা যত ডাবলিং করব তত ইভেননেস বাড়বে, আর যত ড্রাফটিং করব ততই ইভেননেস কমবে। কিন্তু যেহেতু স্লাইভার থেকে আমাদের রোভিং এ যেতেই হচ্ছে, আমরা ড্রাফটকে কিন্তু এড়াতে পারবো না। তো ড্রাফট করলে ইরেগুলারিটি বাড়বে, এটা এড়ানোর কিছু নাই, কিছু করার নাই। তারপরে হচ্ছে ইনক্রিজিং দ্য প্রোডাকশন কস্ট। প্রোডাকশন কস্ট আমাদের বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? এটা আসলে অন্যান্য স্পিনিং সিস্টেমের সাথে তুলনা করে বলা হয়েছে। আমি নিশ্চয়ই তোমাদের সাথে এটা নিয়ে আলোচনা করেছিলাম শুরুর দিকে, যে আমরা সাধারণত হচ্ছে রিং স্পিনিং বেসড স্পিনিং সিস্টেম নিয়ে কথা বলি। এছাড়াও এই রিং ফ্রেম বেসড স্পিনিং সিস্টেম ছাড়াও কিন্তু আরো বেশ কিছু তোমার হচ্ছে স্পিনিং সিস্টেম আছে। যার মধ্যে খুবই জনপ্রিয় হচ্ছে রোটর স্পিনিং সিস্টেম এবং হচ্ছে এয়ার ভর্টেক্স স্পিনিং সিস্টেম। রোটরের ক্ষেত্রে অথবা এয়ার ভর্টেক্স স্পিনিং সিস্টেমের ক্ষেত্রে যেটা হয়, ড্রোন স্লাইভার থেকে আমরা যদি ইয়ার্ন কোণ পেতে চাই, তাহলে মাত্র একটা মেশিন ব্যবহার করেই ইয়ার্নের কোণ পাওয়া সম্ভব। কিন্তু আমরা যদি প্রচলিত রিং ফ্রেম বেসড স্পিনিং সিস্টেম ব্যবহার করি, তাহলে তোমরা কি কেউ বলতে পারবে যে ড্রোন স্লাইভার থেকে কোণ পর্যন্ত যেতে কয়টা মেশিন লাগে রিং ইয়ার্নে? বলো তো। কয়টা মেশিন লাগে ড্রোন স্লাইভার থেকে কোণ পর্যন্ত যেতে? কেউ বলতে পারবে কি? ফ্লোচার্ট মনে করো, তাহলেই হবে। স্যার 3টা মেশিন স্যার। 6টা। একজন একজন বলেছে 3টা, আরো 2-একজন বলো। স্যার 4টা স্যার। একজন বলেছে 4টা। স্যার 6টা। 6টা? ওরে বাবা, এতগুলা! আচ্ছা, খেয়াল করে দেখো, ড্রোন স্লাইভার আমরা প্রায় হচ্ছে ফিনিশার ড্রোন স্লাইভার থেকে, তাই তো? ফিনিশার ড্রোন স্লাইভারের পরে আমাদের মেশিন থাকে রোভিং ফ্রেম, রিং ফ্রেম এবং ওয়াইন্ডিং। রোভিং ফ্রেম থেকে আমরা রোভিং পাই, রিং ফ্রেম থেকে ইয়ার্নের ববিন পাই, ছোট্ট ববিন 100 গ্রামের, আর ওয়াইন্ডিং থেকে হচ্ছে ইয়ার্নের কোণ পাই। 3টা মেশিন লাগে, ঠিক আছে? তাহলে ড্রোন স্লাইভার থেকে কোণ পর্যন্ত যেতে কয়টা মেশিন লাগে রিং স্পিনিং এ? কয়টা মেশিন লাগে বলে ফেলো। আমার কথা বুঝো নাই?
ড্রোন আবার স্লাইভার থেকে কোন পর্যন্ত যেতে তাহলে রিং স্পিনিং সিস্টেমে কয়টা মেশিন লাগে? তিনটা স্যার। হ্যাঁ, তিনটা মেশিন লাগে। কি কি বলে ফেলো তো, স্যার জোরে রবিন জোরে বলে ফ্রেম, ফেলো। স্যার রবিন ফ্রেম আর রিং ফ্রেম আর একটা হচ্ছে ওয়াইন্ডিং। হ্যাঁ, রোভিং ফ্রেম, রিং ফ্রেম, ওয়াইন্ডিং মনে থাকবে সবার? জি স্যার। এই তোমরা ফ্লোচার্ট যে কেন ভুলে যাও? ফ্লোচার্ট ভুলে যাওয়াটা অনুচিত, খুবই অনুচিত। আচ্ছা, তো রোভিং ফ্রেম, রিং ফ্রেম, ওয়াইন্ডিং তিনটা মেশিন লাগলো। কিন্তু যদি রোটর স্পিনিং সিস্টেম হয় অথবা এয়ার ভর্টেক্স হয় তাহলে হচ্ছে যেমন রোটরের ক্ষেত্রে কি হবে? রোটরের ক্ষেত্রে ড্রোন স্লাইভারের পরে একটাই মেশিন, সেটা হচ্ছে রোটর ফ্রেম। রোটর ফ্রেমে আমরা ড্রোন স্লাইভার ফিট দিব, ইয়ার্নের কোণ হয়ে বের হবে। কথা কি বোঝা গেল? জি স্যার। হ্যাঁ, আবার এয়ার ভর্টেক্স এর ক্ষেত্রেও তাই, ড্রোন স্লাইভার ফিট দিব, একদম ইয়ার্নের কোণ হয়ে বের হয়ে যাবে। সুতরাং সেই তুলনায় আমাদের রিং স্পিনিং সিস্টেমে কিন্তু তিনটা মেশিন ব্যবহার করা লাগতেছে একটার জায়গায়। সুতরাং অবশ্যই রোভিং ফ্রেম একটা বাড়তি মেশিন, প্রোডাকশন কস্ট বেশি। তারপরে ডেলিভারি ম্যাটেরিয়াল ইজ ভেরি সেনসিটিভ স্পেশালি ডিউরিং ওয়াইন্ডিং এবং আনওয়াইন্ডিং। রোভিং ফ্রেমটা তো খুব স্লাইটলি টুইস্ট দেওয়া এবং বেশ চিকন, এই কারণে সেটা ওয়াইন্ডিং করা অথবা আনওয়াইন্ডিং দুই সময় কিন্তু এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা খুবই সেনসিটিভ একটা ম্যাটেরিয়াল। তাহলে এই তিনটা পয়েন্ট কি বোঝা গেল? এখান থেকে কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করো শর্টকামিংস থেকে। এই তিনটা শর্টকামিংস থেকে কোনো প্রশ্ন থাকলে করতে পারো। কোনো প্রশ্ন আছে? নাই। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে চলে যাই। এখন কথা হচ্ছে যে এই যে আমরা রোভিং ফ্রেম বললাম, রোভিং ফ্রেমের মধ্যে এত সমস্যা। তো রোভিং ফ্রেম আসলে তারপর কেন জরুরি? আমরা কেন রোভিং ফ্রেম ব্যবহার করি? এটা জানা প্রয়োজন। তো এত সমস্যা থাকা সত্ত্বেও আমরা রোভিং ফ্রেমকে কেন ব্যবহার করি? তো মূলত আসলে ২ টা কারণ। এই ২ টা কারণ একটু ভালো মতো বুঝে নিতে হবে। প্রথমত যে কথাটা লেখা আছে যে চিন্তা করে দেখো, যদি আমরা স্লাইভার থেকে সরাসরি রোভিং বানাতে চাই, স্লাইভার থেকে সরাসরি রোভিং বানাতে চাই, তাহলে আমাদের কিন্তু এক মেশিনেই প্রচুর পরিমাণ ড্রাফট দেয়া লাগবে। সেটা কিরকম? ধরা যাক একটা স্লাইভারের কাউন্ট যদি হয় 0.1 এনি এবং আমি যদি একটা ইয়ার্ন বানাতে চাই হচ্ছে 30 এনি, তাহলে আমাকে 0.1 এনি স্লাইভার থেকে শুরু করে 30 এনি ইয়ার্ন পর্যন্ত যেতে চাইলে 300 ড্রাফট দেওয়া লাগবে। 300 টাইমস 300 গুণ চিকন করা লাগবে স্লাইভারকে। কত গুণ? বলে ফেলো। 300 গুণ। হ্যাঁ, 300 গুণ চিকন করা লাগবে। এত বিশাল পরিমাণ ড্রাফট একটা মেশিনে দেওয়া। তার মানে আমি যদি তখন চাই যে রিং ফ্রেমে আমি স্লাইভার থেকে ইয়ার্ন বানায় ফেলবো, তখন আমাকে কি করতে হবে? একটা মেশিনেই অর্থাৎ রিং ফ্রেমেই এই 300 ড্রাফট দেওয়া লাগবে। শুধু তাই না, আমি তো এটা 30 এনি ইয়ার্নের কথা বললাম। তুমি যদি হচ্ছে 50 এনি ইয়ার্ন বানাতে যাও তাহলে প্রায় 500 গুণ ড্রাফট দেওয়া লাগবে। তাহলে এই যে 300 থেকে 500 এত হাই অ্যামাউন্টের ড্রাফট দেওয়া রিং ফ্রেমের পক্ষে একটা সিঙ্গেল মেশিনে এত হাই অ্যামাউন্টের ড্রাফট দেওয়াটা সম্ভব না। ঠিক আছে? এটা কমার্শিয়ালি ফ্রুটফুল হয়ে ওঠে নাই কখনো যে একটা সিঙ্গেল মেশিনে এত বিশাল পরিমাণ ড্রাফট দেওয়া। সুতরাং আমরা কি করি? আমরা রিং ফ্রেমে এই 300 ড্রাফট দেই না। আমরা করি কি? প্রথমে রোভিং ফ্রেম ব্যবহার করি। রোভিং ফ্রেমে আমরা 0.1 এনি স্লাইভার থেকে 1 এনি রোভিং এ আসি, অর্থাৎ 10 গুণ ড্রাফট দেই। রিং ফ্রেমে গিয়ে আমরা 1 এনি ইয়ার্ন থেকে 30 এনি ইয়ার্নে চলে যাই। সরি, 1 এনি কাউন্টের রোভিং থেকে 30 এনি কাউন্টের ইয়ার্নে চলে যাই। 30 গুণ ড্রাফট দেই। অর্থাৎ 300 ড্রাফটটাকে আমরা এক মেশিনে না দিয়ে কয়টা মেশিনে দিচ্ছি তখন? 2টা মেশিনে। হ্যাঁ, ২ টা মেশিনে দিচ্ছি। কিছু 10 ড্রাফট দিচ্ছি রোভিং ফ্রেমে, 30 ড্রাফট দিচ্ছি হচ্ছে রিং ফ্রেমে, এইভাবে। এজন্য আমাদের রোভিং ফ্রেম দরকার। এটা একটা কারণ। দ্বিতীয় কারণটা আরো চমৎকার। দ্বিতীয় কারণটা হচ্ছে দেখো, যদি আমরা চিন্তা করি ড্রোন স্লাইভারকে আমরা রিং ফ্রেমে ফিট দিব, তাহলে ঘটনাটা কেমন হয়? বোঝার সুবিধার জন্য আমি তোমাদেরকে এখানে একটা রিং ফ্রেমের ছবি দিয়ে রেখেছি ডান দিকেই। রিং ফ্রেমের ছবি। এইখানে হচ্ছে রিং ফ্রেমের ডেলিভারি প্যাকেজ যেটা রিং ববিন, এই রিং ববিন গুলা দেখো, এই যে ছোট ছোট রিং ববিন দেখা যাচ্ছে এখানে, জি এই যে স্যার। সাদা, হ্যাঁ, এক মাথা থেকে ওই দূরে অনেকগুলা চলে গেছে। রিং ফ্রেম কিন্তু বিশাল লম্বা একটা মেশিন। তো এক একটা রিং ফ্রেমের মধ্যে এরকম একটা, দুইটা, তিনটা করে 1000, 1200, 1800 পর্যন্ত রিং ববিন থাকতে পারে। বোঝা গেছে কি? আমাদের ল্যাবের রিং ফ্রেমে আমরা হচ্ছে রিং ববিন রাখতে পারি 6টা। আর কমার্শিয়াল মেশিনে হচ্ছে 1000,
1200, 1800 হতে পারে। মনে করো কমপক্ষে তুমি না হয় 1000ই ধরলা, কম করে ধরলে 1000 ধরলা। তাহলে আমরা এই 1000টা রিং ববিন যদি পেতে চাই তাহলে রোভিং ববিন কয়টা লাগবে বলো তো? 1000 রিং ববিন পাওয়ার জন্য রোভিং ববিন কয়টা লাগবে? স্যার 500 সরি না, 1000ই লাগবে। আমরা একটা রোভিং থেকে একটা ইয়ার্ন বানাই। কয়টা রোভিং থেকে কয়টা ইয়ার্ন বানাই? স্যার 1000 লাগবে স্যার। হ্যাঁ, 1000ই লাগবে। আমরা একটা রোভিং থেকে একটা ইয়ার্ন বানাই। এখন খেয়াল করে দেখো বর্তমানে রিং ফ্রেমে এই যে রিং ববিন নিচে আর রোভিং ববিন কোথায় দেওয়া আছে দেখো তো? রোভিং ববিন কোথায় আছে? ফ্লোরে? ফ্লোর স্পেস দখল করা? কোথায় আছে? হ্যাঁ, মেশিনের স্যার উপরে। তার মানে এইটা যদি 1000 রিং ববিন লাগে আমার, তাহলে 1000 রিং ববিনের জন্য প্রয়োজনীয় 1000টা রোভিং ববিন তারা কিন্তু মোটেও ফ্লোর স্পেস দখল করে নাই, তারা কিন্তু মাথার উপরে। বোঝা যাচ্ছে? তাহলে এটা কিন্তু একটা সুবিধা যে ফিট প্যাকেজ কোনো ফ্লোর স্পেস দখল করে না, তারা মাথার উপরে আছে। এখন তুমি যদি চিন্তা করো এই যে 1000 রিং ববিন পাওয়ার জন্য তুমি যদি সরাসরি ড্রোন স্লাইভারকে ফিড ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করো, তাহলে 1000 রিং ববিন পেতে চাইলে কতগুলা ড্রোন স্লাইভার লাগবে, ফিড দেয়া লাগবে? 1000 1000। এখন 1000 তুমি স্যার। তাহলে চিন্তা করে দেখো একটা স্লাইভারের ক্যানের ওয়েট যদি হয় মনে করো 26 কেজি বা 25 কেজি, তাহলে এই 25 কেজি ওজনের স্লাইভারকে কি মাথার উপরে রেখে দেওয়া সম্ভব ফ্লোর স্পেস ব্যবহার না করে? না স্যার। না, মোটেও কিন্তু সম্ভব না। তারে স্লাইভারের ক্যান তো বড় জিনিস, সেটারে কেমনে মাথার উপরে উঠাইবা? সুতরাং তোমাকে বাধ্য হয়ে তখন ড্রোন স্লাইভারের ক্যানকে ফ্লোরেই রাখতে হবে। একটা মেশিনে যদি 1000 রিং ববিন থাকে, তো একটা মাঝারি সাইজের হচ্ছে স্পিনিং মিলে এরকম 50,000 রিং ববিন একসাথে নেওয়ার ব্যবস্থা আছে। কত হাজার? কত হাজার বললাম? 49। হ্যাঁ, 50,000। তাহলে তুমি এখন খেয়াল করো 50,000 রিং ববিনের জন্য কতগুলা ড্রোন স্লাইভারের ক্যান লাগবে? 50,000। স্যার হ্যাঁ, 50,000 ড্রোন স্লাইভারের ক্যান লাগবে। তুমি চিন্তা করে দেখো। তো 50,000 ড্রোন স্লাইভারের ক্যানকে আবার তুমি মাথার উপরে রাখতে পারতেছো না, এটারে ফ্লোর স্পেসে রাখতে হবে। তাহলে 50,000 ক্যান তুমি যদি হচ্ছে এই ফ্লোরে রাখো, ফ্লোরে মানুষই ঢুকতে পারবে না, প্রোডাকশন চালানো তো দূরের কথা। বোঝা গেছে? সুতরাং আমরা এই জন্য এই কথাটা লিখছি, ড্র ফ্রেম ক্যানস আর নট সুইটেবল অ্যাজ এ ফিট প্যাকেজ টু রিং ফ্রেম। দেখো তো কথাটা এখন মাথায় আসলো কিনা? আমরা কথাটাকে মোটামুটি কয়েক মিনিট ধরে ব্যাখ্যা করার চেষ্টা করলাম যে আসলে সমস্যাটা কোথায়। লাইনটা বোঝা গেছে? 2 নাম্বার পয়েন্ট। বোঝা গেছে কি? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো রোভিং ফ্রেম কেন দরকার এটা বুঝতে পারছো কিনা? আশা করি বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে আমরা পরের টপিকে চলে যাই। কোনো প্রশ্ন আছে এর মধ্যে? কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। আচ্ছা, তাহলে ধরে নিচ্ছি কোনো প্রশ্ন নাই। আমরা এখন অপারেটিং সিকোয়েন্সে চলে যাই। একটা রোভিং ফ্রেমের কি কি বেসিক কম্পোনেন্ট গুলি তার সাথে আমরা পরিচিত হই। এটা আমাদের হচ্ছে ক্লেনের বইতে আছে 3, 2, 1 এখানে আছে। আমি 1-2 মিনিট একটা ব্রেক নিচ্ছি। আচ্ছা, তাহলে কিছু আমাদের নেসেসিটি অফ রোয়িং ফ্রেম আর টাস্ক অফ দ্য রোয়িং ফ্রেম এই দুটো শেষ। জি।
ক্লাসের শুরুতেই আমরা হচ্ছে যে ভিডিওটাতে দেখেছি ওখানে ছিল যে আমরা রোভিং ফ্রেমের ক্ষেত্রে যে ফিট প্যাকেজ অর্থাৎ ড্রোন স্লাইভারের ক্যান, ওই ড্রোন স্লাইভারের ক্যানগুলিকে রাখি আমরা মেশিনের পিছনে। ঠিক আছে? মূল মেশিন থাকে সামনে আর মেশিনের পিছনে হচ্ছে আমরা স্লাইভারের ক্যানগুলিকে রাখি। তো স্লাইভারের ক্যানগুলিকে আমরা যেখানে রাখি তাহলে সেটাই হবে আমাদের ক্রিল। ঠিক আছে? আচ্ছা বলো তো এই নিটিং মেশিনে ক্রিল বলতে কোন অংশটাকে বোঝানো হয় নিটিং মেশিনে? নিটিং মেশিনে ক্রিল বলতে কি বুঝি? স্যার যেখানে ইয়ার্নগুলো রাখা হয়। হ্যাঁ, যেখানে ইয়ার্নের প্যাকেজগুলি রাখা হয়। আসলে কিন্তু ক্রিল বলতে যেখানে ইয়ার্ন রাখা হয় ওইটা না। বরঞ্চ আসলে ক্রিল হচ্ছে যেখানে ফিড ম্যাটেরিয়াল গুলিকে রাখা হয়। তো নিটিং মেশিনে যেহেতু ফিড ম্যাটেরিয়াল ইয়ার্নের কোন, তাই নিটিং মেশিনের জন্য এটা প্রযোজ্য যে যেখানে ইয়ার্নের কোন রাখি সেটা হচ্ছে ক্রিল। আর রোভিং ফ্রেমে যেহেতু ফিড ম্যাটেরিয়াল হচ্ছে ড্রোন স্লাইভার, তাই এখানে ড্রোন স্লাইভার যেখানে রাখি ওইটাই কিন্তু আমাদের হচ্ছে ক্রিল হবে। আশা করি বোঝাতে পারছি ক্রিল কাকে বলে। নাম্বার 2 হচ্ছে মোটর ড্রিভেন ট্রান্সপোর্ট রোলার। এটাও তোমরা দেখে আসছো। তারপরে আবার দেখি। এই যে মেশিনের পিছনে এই যে এই রোলারটা দেখা যাচ্ছে, যে এই রোলারটা দেখতে পাচ্ছ কি ডিসপ্লেতে? দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা আর Yes, হচ্ছে এই sir. পিছনের রোলারটা। এই রোলারটাকে দেখবা তারা নিজেরাও ঘুরে। অর্থাৎ যখন এদের কাজ হচ্ছে ট্রান্সপোর্ট করা, স্লাইভারটাকে হচ্ছে সামনের দিকে পৌঁছে দেওয়া। হ্যাঁ, স্লাইভারটাকে সামনের দিকে পৌঁছে দেওয়া। তো স্লাইভারটাকে সামনের দিকে পৌঁছে দেওয়ার জন্য এই রোলারগুলি তারা নিজেরাও মুভ করে। এইজন্য এদেরকে বলা হয় মোটর ড্রিভেন অর্থাৎ মোটর চালিত ট্রান্সপোর্ট রোলার। এরা স্থির না, এরা চালু আছে। দেখো। ঠিক আছে, খেয়াল করছো? হ্যাঁ। দেখা গেল রোলারগুলো যে ঘুরে? রেসপন্স করতে হবে। আমি বলেছি দেখা গেল, তারপরে তোমাকে বলতে হবে জি স্যার দেখেছি, অথবা যদি না দেখে থাকো তাহলে বলবা স্যার দেখি নাই কিংবা বুঝি নাই, এরকম। বুঝতে স্যার পারছো? দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা কি মানে চারকোনা টাইপ কিছু একটা? জি জি, এটা আসলে একটা রোলার, কিন্তু সেই রোলারটা সে ঘুরে। এই আমি কি আবার দেখাবো? স্যার স্লাইভার গুলোকে সামনে নিতে যেটা সাথে উল্টা জি জি, করতে গেছে কিছু হ্যাঁ, মোটর ড্রাইভেন। মোটর ড্রিভেন তো না গাধা, মোটর ড্রিভেন রোলার। জিনিসটা হচ্ছে একটা রোলার। মোটর ড্রিভেন কেন? সে হচ্ছে মোটর চালিত, অর্থাৎ সে নিজে ঘুরে। বোঝা গেছে? মোটর ড্রিভেন মানে হচ্ছে ও মোটর জি চালিত। জিনিসটা আসলে কি? জিনিসটা আসলে হচ্ছে ট্রান্সপোর্ট রোলার। এই যে দেখো লেখা আছে ট্রান্সপোর্ট রোলার। এটা আসলে একটা ওকে ট্রান্সপোর্ট রোলার। স্লাইভারকে সামনের দিকে পরিবহন করে সামনে পাঠায়। কিন্তু সেটা কেমন ট্রান্সপোর্ট রোলার? স্থির? না, সে স্থির না। সে হচ্ছে মোটর ড্রিভেন, অর্থাৎ সে ঘুরে। বোঝা গেছে? মোটর। হ্যাঁ, জিনিসটা জি আসলে স্যার। একটা ট্রান্সপোর্ট রোলার। আচ্ছা, এরপরে ৩ নাম্বার। তার মানে ট্রান্সপোর্ট রোলার হয়ে স্লাইভাররা মেশিনের ভিতরে আসবে। ৩ নাম্বার হচ্ছে ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট। যেহেতু আমরা স্লাইভার থেকে একটা রোভিং এ কনভার্ট করতে চাচ্ছি, আমাদের তো একটা ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট অবশ্যই লাগবে। কারণ মাস পার ইউনিট লেংথ যদি আমরা না কমাই তাহলে তো হচ্ছে না। তো আমাদের একটা কিন্তু হচ্ছে এখানে তোমার হচ্ছে ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট লাগবে যেন স্লাইভারটাকে রোভিং এ কনভার্ট করতে পারি। ভিডিওতে কিন্তু বোঝা যায়। যেমন এই যে যে ভিডিওটা আমরা দেখলাম, উম এই মনে করো সবুজ রঙের ঢাকনা দেওয়া যেই জায়গাটা, এখানে খেয়াল করো। এই আচ্ছা দেখো, স্লাইভার হয়ে বের ঢুকলো। হচ্ছে। হ্যাঁ, স্লাইভার ঢুকলো কিন্তু চিকন হয়ে রোভিং হয়ে বের হচ্ছে। তার মানে এই জায়গাটার মধ্যে অবশ্যই কি হচ্ছে? ড্রাফটিং হচ্ছে। সেটা একটু নষ্ট হ্যাঁ, হয়েছে। অবশ্যই এখানে ড্রাফটিং হচ্ছে। আর ড্রাফটিং জোনে কিন্তু কি কি থাকে মনে আছে? ড্রাফটিং জোনে কি কি থাকে? কেন ড্রাফট হয়? ড্রাফটিং জোনে কি কি থাকে? আর হচ্ছে একটা ড্রাফটিং জোনের ২টা কন্ডিশন। কয়টা কন্ডিশন? বেসিক কন্ডিশন কয়টা? 2টা স্যার। হ্যাঁ, একটা ড্রাফটিং জোনের বেসিক কন্ডিশন হচ্ছে ২টা। এর মধ্যে একটা কেউ কি বলতে পারবা? মনে আছে? ক্লাসে তো আমরা বলেছিলাম।
কারো মনে আছে কিনা? কারো মনে থাকলে বলো। কারোরই মনে নাই? দুঃখজনক ঘটনা। আচ্ছা আমি মনে করাই দিই। বেসিক কন্ডিশনের মধ্যে প্রথমটা হচ্ছে মোর দেন ওয়ান পেয়ার অফ রোলার লাগবে, একের অধিক জোড়া রোলার। কি লাগবে? মানে একের অধিক রোলার হ্যাঁ, একের অধিক জোড়া রোলার রোলার লাগবে। লাগবে, অর্থাৎ 2 জোড়া বা 3 জোড়া রোলার লাগবে, এরকম কমপক্ষে 2 জোড়া লাগবেই। দ্বিতীয় কন্ডিশন হলো প্রত্যেক জোড়া তার পিছনের জোড়ার চাইতে জোরে ঘুরবে। মনে থাকবে? প্রত্যেক জোড়া তার পিছনের জোড়ার চাইতে জোরে ঘুরবে, অর্থাৎ এরকম এই এক জোড়া, এই হচ্ছে এক জোড়া, তার মানে সামনেটা বেশি ঘুরবে। হ্যাঁ সামনেরটা বেশি জোরে ঘুরবে, এই 2 জোড়া, এই হচ্ছে 3 জোড়া। ফাইবার যদি বাম থেকে ডান দিকে যায় তাহলে এটা তাহলে হচ্ছে, হ্যাঁ 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 এটা ফ্রন্ট, বেশি ঘুরবে। এটা হচ্ছে মিডল, আর এটা হচ্ছে ব্যাক। সবচেয়ে জোরে ঘুরবে কোনটা? সবচেয়ে জোরে ঘুরবে হচ্ছে এই ফ্রন্ট। পিছনেরটা। হ্যাঁ সে সবচেয়ে জোরে ঘুরবে, এটাই। হুম। তাহলে ড্রাফটিং জোনে বেসিক কন্ডিশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে মোর দেন ওয়ান পেয়ার অফ রোলার লাগবে, আর একটা হচ্ছে সামনের পেয়ার সবসময় পিছনেরটার চাইতে জোরে ঘুরবে। আচ্ছা তো এখানে একটা ড্রাফটিং জোন আমার লাগবে। তো ড্রাফটিং জোনের ক্ষেত্রে আমাদের রোভিং ফ্রেমে কিন্তু ড্রাফটিং জোনটা হয় হচ্ছে এটাকে আমরা বলি 4/4 ড্রাফটিং জোন, অর্থাৎ টপ রোলার 4টা, বটম রোলার হচ্ছে 4টা। আমার এই কথাটা কি বোঝা গেছে? 4/4। জি স্যার। হ্যাঁ টপ রোলার 4টা, বটম রোলার 4টা, এটা হচ্ছে আমাদের রেগুলার হচ্ছে ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট। তো দেখো আমাদের এখানে কিন্তু হচ্ছে ড্রাফটিং অ্যারেঞ্জমেন্টের এখানে একটা ফ্রেম আঁকা আছে, মেশিন ফ্রেমটা। তো পরীক্ষায় যখন আমরা আঁকবো তখন এই মেশিন ফ্রেমটা আঁকার প্রয়োজন নাই, এটা একটু আঁকতে গেলে জটিল হবে। আমরা এখানে যেটা করব, 4 জোড়া রোলার এঁকে দিব। এখানে যেরকম 3 জোড়া রোলার আঁকা আছে, দেখো দেখা যাচ্ছে কি এখানে যে রোলার আঁকা আছে 3 জোড়া, এই যে এটা একটা, হ্যাঁ এটা একটা, এটা একটা, তো এরকম 4 জোড়া রোলার এঁকে দিলেই হবে, আমাদের ফ্রেমটা আঁকার প্রয়োজন নেই। একটা বাক্সের মতো এঁকে ওটার ভিতরে 4 জোড়া রোলার এঁকে দিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা তাহলে 1 2 3, 1 নম্বর হচ্ছে ক্রিল, 2 নম্বর হচ্ছে মোটর ড্রিভেন ট্রান্সপোর্ট রোলার, তারপরে হচ্ছে স্লাইভাররা আসে এবং স্লাইভাররা এসে তারা হচ্ছে ড্রাফটিং জোনে ড্রাফট হয়ে তারপরে বের হয়ে যায়। আচ্ছা বের হয়ে 5 নাম্বার পয়েন্টে আমি পরে আসতেছি। বের হয়ে তারা কোথায় যায়? বের হয়ে তারা এই যে এইখানে এই যে আমার কার্সার যেখানে দেখতে পাচ্ছি, তোমাদেরকে একটা স্লাইড দেখাই নিয়ে আসি। তারা বের হয়ে হচ্ছে এই কম্পোনেন্টের মধ্যে আসে, এই যে এই কম্পোনেন্টটার মধ্যে আসে, এই যে এটা এই কম্পোনেন্টটার মধ্যে আসে, দেখা যাচ্ছে এটাকে? এই যে জি মাঝখানেরটায়, স্যার, জি স্যার। হ্যাঁ এটাকে বলা হয় হচ্ছে ফ্লায়ার। এটার নাম হচ্ছে ফ্লায়ার, FLYER। এই যে বানানটা এখানে লেখা আছে ফ্লায়ার, FLYER। তো এই ফ্লায়ারের মধ্যে হচ্ছে ঢুকে পড়বে। তার মানে এই যে ড্রাফটিং জোন থেকে রোভিং বের হয়ে আসে, তারা কোথায় ঢুকে পড়বে? ফ্লায়ারে। তাহলে এখানে ফ্লায়ার বলতে এই যে দুইটা, ফ্লায়ারের মধ্যে। হ্যাঁ দুইটা লেগ দেখা যাচ্ছে। এবার বোঝা যাচ্ছে কি ফ্লায়ার কোনটা? জি এই স্যার। যে এখানে, হ্যাঁ এটা একটা ফ্লায়ার আর এটা একটা ফ্লায়ার। তো এই ফ্লায়ারের মধ্যে তারা হচ্ছে চলে আসলো। তো ফ্লায়ারে আসার পরে কি হবে? তো দেখে আসি তাহলে আমরা এটা ভিডিওতে, ফ্লায়ারে যে ঢুকে পড়তেছে। এই যে ড্রাফটিং জোন থেকে বের হয়ে আসলো, ড্রাফটিং জোন থেকে বের হয়ে এই দেখো এই এই ড্রাফটিং জোন থেকে বের হয়ে এই যে সে ভিতরে ঢুকে পড়লো, রোভিংটা কিন্তু অদৃশ্য। সে আসলে কোথায় ঢুকে পড়লো বলতো? সে কিন্তু ফ্লায়ারের এই, মধ্যে। হ্যাঁ এই ফ্লায়ারের ভিতরে ঢুকে পড়লো। এই এই যে এই সামনেরটাও ফ্লায়ারের মধ্যে ঢুকে পড়লো। এখন আমি তোমাকে একটা তথ্য দেই, ক্লাসের শুরুতেই কিন্তু আমরা বলেছিলাম যে হচ্ছে তোমার 120টা যদি রোভিং ববিন হয় তাহলে এই 120টা রোভিং ববিনকে 2 সারিতে ভাগ করে ফেলা হয়। কয় সারিতে? 2 দুই সারিতে। সাইড। এবং কেন করা হয়? যেন জায়গা আমার বেঁচে যায়। দেখো এই যে এখানে ভিডিওতে বোঝা যাবে, এই যে এখানে যে রোভিং ববিন গুলা 2 সারিতে দেখা যাচ্ছে কি? এই যে সামনের সারি হচ্ছে এই যে এটা, এই দ্বিতীয়টা এটা, এরা হচ্ছে সামনের সারিতে। পিছনের সারিগুলি কিন্তু এই যে দেখা যাচ্ছে যে এটা পিছনের সারিতে, হ্যাঁ এটাও কিন্তু হুম হুম। পিছনের সারিতে, এটাও পিছনের সারিতে। অর্থাৎ আমার যদি 120টা রোভিং ববিন হয়, আমার মেশিন সেটআপটাই এরকম, 60টা রোভিং ববিন থাকবে সামনে, ফ্রন্ট রোতে,
আর 60টা রোভিং ববিন কোথায় থাকবে? পিছনের রোতে, পিছনে। অর্থাৎ হচ্ছে ব্যাক রোতে হচ্ছে বাকি 60টা থাকবে। তাহলে রোভিং ববিন গুলাকে আমরা হচ্ছে 2 সারিতে আমরা এরকম ভাগ করে দিব। তো 2 সারিতে ভাগ করে যেহেতু দিব, তো সাইড ভিউ যদি আমরা আঁকি, সাইড ভিউ 120টা রোভিং ববিন 2 সারিতে ভাগ করা। সাইড ভিউ থেকে আঁকলে কয়টা দেখা যাবে বলো তো? কয়টা ববিন দেখা যাবে সাইড ভিউ থেকে দেখলে? 2টা দেখা যাবে। 2টা দেখা যাবে। এই যে মনে করো 10টা আঙুল সাইড থেকে দেখবো, কয়টা দেখা যাচ্ছে? 2টা দেখা যাচ্ছে, এরকমই। তো 120টাকে যখন ফ্রন্ট আর ব্যাক রোতে সাজানো হবে, এরকম সাজানো হলো। সাইড থেকে যদি আমরা দেখি, সাইড থেকে কিন্তু হচ্ছে এই 2টা দেখা যাবে। এটা হচ্ছে আমাদের সাইড ভিউ, এর জন্য 2টা আঁকছে। এটা ফ্রন্ট রো আর এটা হচ্ছে ব্যাক রো। তো 5 নম্বরে চলে আসি। ড্রাফটিং জোন থেকে বের হয়ে ফ্লায়ারে ঢুকার আগ পর্যন্ত রোভিংটা কিন্তু এখানে পুরোপুরি একা একা থাকে, এইটুকু জায়গায়। ভিডিওতে তোমাদেরকে দেখাই। এই মনে করো এটা হচ্ছে ড্রাফটিং জোন। ড্রাফটিং জোন থেকে ফ্লায়ার পর্যন্ত ঢুকার আগ পর্যন্ত এখানে কিন্তু রোভিং পুরাই একা একা, তাই না? এর আগ পর্যন্ত হচ্ছে রোভিং কে সাপোর্ট দেওয়ার জন্য ড্রাফটিং জোন ছিল, ড্রাফটিং জোনে প্রচুর পরিমাণ কম্পোনেন্ট ছিল। আবার ফ্লায়ারে ঢুকে গেলেই কিন্তু সে আবার একটা সাপোর্টের মধ্যে চলে আসতেছে, তার সঙ্গী সাথী আছে। কিন্তু ফ্লায়ারে ঢুকার আগ পর্যন্ত, ড্রাফটিং জোন থেকে বের হয়ে ফ্লায়ারে ঢুকার আগ পর্যন্ত এইটুকু জায়গায় রোভিংটা কিন্তু একদম একা। এইটুকু লেন্থকে, রোভিং এর এইটুকু লেন্থকে বলা হয় হচ্ছে আনসাপোর্টেড লেন্থ। বোঝা গেল কি? আনসাপোর্টেড লেন্থ কোন জায়গাটুকু? হ্যাঁ, এইটুকু জায়গাকে বলা হয় হচ্ছে আনসাপোর্টেড লেন্থ। কোন জায়গাটুকু তাহলে? ফ্লায়ার থেকে ফ্লাইটের আগে আর হচ্ছে ওই কি বলে যেন ড্রাফটিং জোন। ড্রাফটিং জোনের পরের মাঝামাঝি জায়গাটুকু। জি জি জি, হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে তোমার আনসাপোর্টেড লেন্থ। তো আনসাপোর্টেড লেন্থের এই জায়গাটা, তাহলে এই জায়গাটুকুকেই হচ্ছে 5 দিয়ে বোঝানো হয়েছে আনসাপোর্টেড লেন্থ। আর 6 নাম্বার দিয়ে বোঝানো হয়েছে আমাদের ফ্লায়ার। 6 নাম্বার দিয়ে বোঝানো হয়েছে ফ্লায়ার। ফ্লায়ার হচ্ছে আমরা নিশ্চয়ই দেখলাম এখন, ফ্লায়ার হচ্ছে 2টা ঠ্যাংওয়ালা একটা জিনিস, হ্যাঁ, 2 পাওয়ালা একটা ফ্লায়ার এখানে। তো ফ্লায়ারের আসলে কাজ কি? দুটো অংশে ভাগ করা। হ্যাঁ, 2টা লেগে ভাগ করা। আমরা একটা ফ্লায়ারের ক্লোজ ভিউ দেখি। এই মনে করো, হ্যাঁ, এটা একটা ফ্লায়ার, এই যে এটা একটা ফ্লায়ার, 2টা লেগ। এই দুই পাশের 2টা অংশকে বলা হয় হচ্ছে এক একটা লেগ, অর্থাৎ পা। তো তার মানে বিষয়টা এরকম, ফ্লায়ারের লেগ, এই যে রোলারটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে মনে করো ড্রাফটিং জোনের ফ্রন্ট রোলার। একটা রোলার দেখাচ্ছে শুধুমাত্র ফ্রন্টেরটা। আসলে কয় পেয়ার রোলার থাকে ড্রাফটিং জোনে রোভিং ফ্রেমে? মাত্র বলেছি কিছুক্ষণ আগে, বলতে 20টা। পারবো? কয় জোড়া রোলার থাকে রোভিং ফ্রেমে? স্যার, হ্যাঁ, 4/4। জি জি, স্যার অর্থাৎ 4/4। জি 4/4, অর্থাৎ 4 জোড়া রোলার থাকে। এখানে কেবলমাত্র সামনেরটাই আঁকানো হয়েছে, কেবলমাত্র ফ্রন্টেরটাই আঁকানো হয়েছে, এই জন্য 4/4 এরটার মধ্যে কেবল ফ্রন্টেরটা। তো ড্রাফটিং জোন থেকে রোভিং বের হয়েই ফ্লায়ারে ঢুকে পড়লো। ফ্লায়ারের এই যে 2টা লেগ আছে, 2টা লেগের মধ্যে একটা লেগ হচ্ছে হলো। হলো মানে হচ্ছে ফাঁপা, ঠিক আছে? আরেকটা লেগ হচ্ছে সলিড। এই যে এটা হচ্ছে সলিড লেগ, এটা হচ্ছে সলিড, আর এই লেগটা হচ্ছে হলো। রোভিং করবে কি, এই ড্রাফটিং জোন থেকে বের হয়ে ফ্লায়ারের এই হলো লেগের ভিতরে ঢুকে পড়বে। হলো লেগের ভিতর দিয়ে ঢুকে তারপরে হলো লেগের এদিক দিয়ে বের হয়ে আসবে। আমি বাকিটা কলম দিয়ে দেখিয়ে দিচ্ছি রোভিংটা কোত্থেকে কোথায় যায়। এই যে মনে করো রোভিংটা ঢুকলো, ঢুকে এই হলো লেগের ভিতরে ঢুকলো, ঢুকে বের হয়ে এদিক দিয়ে বের হবে। বের হয়ে এসে এই যে একটা লাঠি দেখা যাচ্ছে না এখানে, হলুদ রঙের একটা লাঠি, এটা, কিংবা হচ্ছে এই যে কালো এটা, তারপরে হচ্ছে এই যে এই ছবি থেকে দেখলে এই সাদাটা, এটাকে বলা হয় হচ্ছে প্রেসার আর্ম। এটাকে বলা হয় প্রেসার আর্ম। আমি চ্যাট বক্সে এই নামটা একটু লিখে দেই। এটাকে বলা হয় হচ্ছে প্রেসার আর্ম। প্রেসার তার মানে এই আর্মটা, অর্থাৎ এই বাহুটা সবসময় রোভিং ববিনকে চাপ দিয়ে রাখবে, প্রেস করে রাখবে, এই জন্যই তাকে বলা হয় হচ্ছে প্রেসার আর্ম। কোনটা? এই যে, হ্যাঁ, এই ডায়াগ্রাম থেকে হচ্ছে যে এটা প্রেসার আর্ম, এই হলুদ রঙেরটা। তারপর হচ্ছে এখান থেকে যে কালো, এই কালো হাতটা হচ্ছে প্রেসার আর্ম।
এই হাতটা কালো হাতটা হচ্ছে প্রেসার আর্ম, এই ডায়াগ্রাম থেকে এটা হচ্ছে প্রেসার আর্ম, চিনতে পারছি? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে প্রেসার আর্ম। তো যেটা বলছিলাম, হলোলেগের ভিতরে রোভিং ঢুকলো, ঢুকে তাকে আমরা করব কি ম্যানুয়ালি প্রথমে এই কাজটা করতে হবে, প্রেসার আর্মের উপর দিয়ে নিচে দিয়ে উপর দিয়ে নিয়ে এসে এদিকে দেওয়া লাগবে। এই যে এই উপর দিয়ে নিচে দিয়ে উপর দিয়ে নিচে দিয়ে নিয়ে এসে এভাবে দিয়ে দেওয়া লাগবে। বোঝা গেছে কিভাবে রোভিংটাকে আমরা পেঁচাবো? তাহলে রোভিংটা ড্রাফটিং জোন থেকে বের হয়ে কোথায় ঢুকবে বলো? বের হয়ে স্যার দুইটা অংশে ঢুকবে, একটা হলো হলোলেগ। হলো লেগ আর একটা স্যার হ্যাঁ, সলিড লেগ তো সলিড লেগ মানে কি ওখানে কোনো ফাঁকা জায়গা নাই, তাহলে কি সলিড লেগে ঢুকতে পারবে? সলিড লেগে কি ঢুকতে পারবে? সলিড লেগ মানে তো কোনো ফাঁকা জায়গা নেই, ঢুকবে কোথায়? হলো লেগে। হলো লেগ মানে কি? হলো লেগে ফাঁকা। ঢুকবে স্যার। জি, হলো লেগে ঢুকে তারপরে এটা প্রেসার আর্মের উপর দিয়ে প্যাচ দিয়ে তাকে নিয়ে এসে প্যাকেজের গায়ে জড়ায় দেওয়া হবে। একটু চাপ দিয়ে দেওয়া হয় হাতে, কিংবা হচ্ছে ম্যানুয়ালি প্যাকেজটা চারপাশে দুই একটা প্যাচ দিয়ে দেওয়া হয় যেন সে লেগে থাকতে পারে। তো এখন হলোলেগের ভিতর দিয়ে কেন আমি লুকিয়ে লুকিয়ে নিয়ে আসলাম, এটার কারণটা হচ্ছে এই যে ফ্লায়ারটা আমরা দেখতে পাচ্ছি, এই ফ্লায়ারের আরপিএম হচ্ছে অ্যারাউন্ড 1200। কত? 1200। হ্যাঁ, 1200। এই ফ্লায়ার যদি এই বিশাল সাইজের ফ্লায়ার, সে যদি 1200 আরপিএম এ ঘুরে, তাহলে কিন্তু তার চারপাশে প্রচন্ড একটা এয়ার কারেন্ট তৈরি হবে, অর্থাৎ বাতাসের প্রবাহ তৈরি হবে। এই প্রবাহে রোভিংটাকে যদি আমি না লুকায় নিয়ে আসতাম, তাহলে কিন্তু এই এয়ার কারেন্টের কারণে রোভিংটা হচ্ছে তোমার ছিঁড়ে যেতে পারতো। কথা কি বোঝা গেছে? এয়ার কারেন্টের ফলে রোভিংটা ছিঁড়ে যেতে পারতো। এই জন্য রোভিংটা আমি এরকম ফ্লায়ারের ভিতর দিয়ে লুকায় লুকায় নিয়ে আসলাম, যার ফলে সে এই এয়ার কারেন্ট থেকে বেঁচে গেল। কথা কি বোঝা গেল যে কেন আমার হলোলেগ দরকার? জি স্যার। আচ্ছা, তাহলে এবার বলো তো সলিড লেগের কাজটা কি? সলিড লেগের তো কোনো কাজ নাই, ওরে কেন রাখলাম বলো তো? স্যার ঠান্ডা করার জন্য। না, সলিড লেগকে রাখছি হচ্ছে ব্যালেন্সিং এর জন্য। হলো লেগ তো একলা একলা ঘুরলে মুশকিল, তো এই সলিড লেগটাকে আমরা রাখছি হচ্ছে ব্যালেন্সিং এর জন্য, ব্যালেন্স করার জন্য হচ্ছে তাকে রাখছি। এইটুক পর্যন্ত কথা বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে করো, আর না থাকলে Yes, sir. হচ্ছে আমরা মিটিংটা আজকে শেষ করছি। আমাকে আগামী ক্লাসে মনে করিয়ে দিও যে স্যার আমরা এই যে অপারেটিং সিকোয়েন্স পড়ছিলাম, সেইখানে এই অপারেটিং সিকোয়েন্সের মধ্যে আমরা 6 পর্যন্ত আসছি, ফ্লায়ার পর্যন্ত আসছি, আমাকে এটা মনে করায় দিও। বাকিটা সবারটা দিয়ে দিবেন? না, অ্যাটেন্ডেন্স যারা যারা আছো চ্যাট বক্সে লিখো, প্রতিদিন ফ্রি অফার দিলে তো মুশকিল। ঠিক আছে। হ্যাঁ, যারা যারা আছো আইডিটা চ্যাট বক্সে লিখে দাও, আমি চ্যাট বক্স থেকে নিয়ে নিচ্ছি। চ্যাট বক্সে আইডি লিখে তোমরা হচ্ছে তোমরা লিভ নিতে পারো।